বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। সারজিস আলম ভাই, আপনি অতি দ্রুত এই হাসনাত ভাইয়ের রাস্তায় ফিরে আসেন, না হলে আপনার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। আসসালামু আলাইকুম দর্শক। হাসিনার পদত্যাগের পর কিন্তু ডক্টর ইউনূস নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হলেও দেশ কিন্তু পরিচালনা করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যার ফলে দেশ পরিচালনা করতে গিয়ে নানা সমালোচনার পাশাপাশি এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে গেলেন সমন্বয়করা। আর সমন্বয়কদের এই ঘটনাকে কেন্দ্র করে আজ সারা দেশে কি কি ঘটনা ঘটেছে সেটাই আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখাবো। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে ৭১-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। সংগ্রামী উপস্থিতি, কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসাবে, তারা নাকি বহিরাগতদেরকে, যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকবে না, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আমাদের কথা শুনছেন, আজকে যে রিকশা চালক ভাইয়ের আইডিকে রিকশা চালিয়ে যাচ্ছে, তারা কি বহিরাগত? তাদের হাতে কি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আছে? তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নাই, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত বলে বের করে দেওয়া হয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, মাস্টার বলেন, ছাত্র বলেন, সকলের কিন্তু একদিনে হালুয়া টাইট হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা, সেইটা তারা ঘটাতে পারছে না। আমরা 2 দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সরকার এখন এই দেশে নাকি একটি গণ অভ্যুত্থানের পর জনগণের সরকার? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি। সেনাবাহিনীকে এত ক্ষমতাধর করে ফেলার মানে কি? এইবার কি কালো পর্দার আড়ালে কেউ বসে আছেন? কেউ কি পুতুল নাচ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে? এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারা দায়ী থাকবে? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে। আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা এখানে আছেন, যারা এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদের যে কেউ যে কোনো রাজনৈতিক মতের অংশ হন না কেন, যে কোনো রাজনৈতিক দলের অংশ হন না কেন, আপনাদের কারো উপর কোন রকম ভায়োলেন্স হলে আমরা আজকে যেমন দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়াবো, এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা নিশ্চিত করা। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে ৭১-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন? স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়ে থাকে, পাহাড়ে স্বাধীনতা কোথায়? পাহাড়ে কেন সেটেলার বাঙালি দিনের পর দিন এই বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে? সংগ্রামী বন্ধুগণ, সেনা শাসন প্রত্যাহার করতে হবে পাহাড় থেকে, বাংলাদেশের সমতলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে। জনগণের সরকার জনগণের কথা বলবে, জনগণের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এই দাবি আমরা আজকে সমাবেশ থেকে রাখছি। আমাদের যেটি মতামত সেটি হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমার মতামত হচ্ছে যে কোনো শিক্ষার্থী অথবা যে কেউ ছাত্র রাজনীতি করতে পারে এবং জাতীয় রাজনীতি যেতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের কোনো ধরনের কোনো ভিন্ন বক্তব্য নেই। একই সাথে সাথে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট হয়েছে সেটি আসলে একটি আন্দোলনমুখী একটি জোট ছিল। সুতরাং তারা এখন রাজনীতি করার চেষ্টা করতেছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। একই সাথে সাথে আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা রাজনীতি যদি করতে চান সেটি অবশ্যই সাধুবাদ, কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনারা অপরাপর বিভিন্ন সম্মানিত ব্যক্তিত্বের নামে যেরকম আপনারা উদ্দেশ্য প্রণোদিত এবং দৃষ্টিতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, এতে আমরা ক্ষুব্ধ এবং মর্মাহত হয়েছি। আমরা অনুরোধ করব আপনারা আপনাদের সময় উপযোগী অনুসারে আপনারা অবশ্যই রাজনীতি করবেন, কিন্তু রাজনীতি করতে গিয়ে অন্য কোনো দলকে আপনারা আহত করবেন না, এবং আপনারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য আপনারা দুঃখ প্রকাশ করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এরকম কোনো বিষয় ঘটেনি, বরং আমরা মনে করছি যে আন্দোলন হয়েছে, যে প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেরকম অংশগ্রহণ করেছে, ঠিক তেমনি ছাত্র জনতা, সাধারণ মানুষ, মুদি দোকানদার,
পরিবার, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক সহ এদেশের সকল মানুষ আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সুতরাং এই আন্দোলন একটি গণমানুষের আন্দোলন ছিল, যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য গত 16 থেকে 17 বছর ধরে এদেশের গণমানুষের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করেছি, সে আন্দোলনের একটি পরিসমাপ্তি ঘটেছে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং এই গণ অভ্যুত্থান সৃষ্টি করার পিছনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা গুলিবিদ্ধ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিভিন্ন মেধা দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে এই আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে গেছেন, আমরা সবার প্রতি সম্মান প্রদর্শন করছি। একই সাথে সাথে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। একই সাথে সাথে কিন্তু তারা ইদানিং আমরা দেখছি যে তারা বিভিন্ন গণমাধ্যমে এবং তারা সভা সেমিনারে অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে বিরূপ মন্তব্য করছে, সেগুলোর আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদের এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমার যেটি মত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করছি যে কারো বাংলাদেশের রাজনীতি করার অধিকার রয়েছে। তেমনি গিরগিটি দেখছেন কখনো বাস্তবে? যদি আপনি গিরগিটি না দেখে থাকেন বাস্তবে, তাহলে আপনি হাসনাত আব্দুল্লাহকে দেখেন, সমন্বয়ক হাসনাতকে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে গিরগিটি কাকে কয় এবং গিরগিটি কত প্রকার এবং কি কি। আমি একটা কথা বলছিলাম না যে সমন্বয়কদের আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে ছাত্র সমাজ বা বাংলাদেশের সাধারণ জনগণ তাদের পাশে ছিল না। তাদের পাশে ছিল যাতে দেশটা স্বৈরাচার মুক্ত হয় এবং দেশটা স্বাধীন হয়, প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার সে যাতে ফিরে পেতে পারে, এটার জন্য হচ্ছে সাধারণ জনগণ ছিল। এখন এই হাসনাত আব্দুল্লাহ জানেন কি বলতেছে? বলতেছে যে আমাদের সবাইকে একতাপূর্ণ হতে হবে। হ্যাঁ, এর ভিতরে অন্যতম একটি দল হচ্ছে আপনার বিএনপির অন্য রকম একটা লেভেলের একটা পাওয়ার ছিল। গত 17 বছর ধরে শেখ হাসিনা ছিল, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি যেভাবে ছিল, এইভাবে অ্যাক্টিভ ছিল বা প্রতিনিয়ত যে আন্দোলন করছে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদেরকে সেলুট জানায়। কেন ভাই এখন কেন সেলুট জানাবেন? এখন কেন সেলুট যাবেন? কেন ভাই আপনাদের পায়ের তলে কি মাটি সরে গেছে? এত অল্প সময় সরে যাবে ভাই, এটাও তো ভাবি নাই। ভাবছি যে মোটামুটি আপনারা 2-4-6টা মাস অন্তত টিকে থাকবেন, কিন্তু এত তাড়াতাড়ি আপনারা মনে করেন হার মেনে গেলেন ভাই। এটাই বাংলাদেশ, বুঝতে পারবেন? ক্ষমতা কখনো চিরস্থায়ী না। আগে আপনাদেরকে দেখলে সাধারণ জনগণ আপনারা যে এইভাবে সেলফি নিতে গেত, আর এখন দেখলে আপনাদের জানেন কি বলে? ওই যে গেট আছে রাজাকার, দ্বিতীয় রাজাকার গেট আছে। মানুষদের জানের বিনিময়ে তারা কাছে ক্ষমতা। আমাদের বাংলাদেশে যে বড় বড় যে রাজনীতিবিদ, যে পলিটিশিয়ান আছে, তাদেরকে আপনারা যেভাবে খাটো করে কথা বলছেন, এটা আপনাদেরকে বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে শিক্ষা দিয়ে দিছে এবং ছাত্র সমাজ শিক্ষা দিয়ে দিছে। দেখেন নাই? এখন তো আস্তে আস্তে সবই মনে করেন বের হইতেছে যে এই ছাত্র আন্দোলনে সবচেয়ে বড় যে আপনার ভূমিকা ছিল সেটা হচ্ছে আপনার এই সমন্বয়কদের ভিতরে। তিনি কি জানেন? তিনি হচ্ছে আপনার এই ছাত্র শিবির না জামাত শিবির জানি, তো তিনি কিন্তু একটা পদে কিন্তু ছিল। তো এই যে মনে করেন অবস্থা, হ্যাঁ, এখন তারা আস্তে আস্তে কি বুঝে গেছে যে আমাদের পাশে সাধারণ জনগণ ছিল না, শুধু ছাত্ররা এই আন্দোলনে ছিল না, ছাত্র শিবির ছিল, জামাত শিবির ছিল, সবাই ছিল, হ্যাঁ, বিএনপি ছিল। তো আমি বলছিলাম না যে হিরো আলমের মতো তাদের অবস্থা হবে। হিরো আলম যখন বুঝতে পারছে যে আমার পিছনে আসলে এতদিন তো আমি বলছি এমপি হবো, তুমুক হবো, উমুক হবো, তা আমার পিছনে এত জনতা আসলে কোথায় থেকে আসলো? আমি বাংলাদেশের এত বড় সেলিব্রিটি, হ্যাঁ, আমি বাংলাদেশের এত বড় সেলিব্রিটি হয়ে গেছি। যখন নাকি আসলে শেখ হাসিনার পতন ঘটলো, তখন তারা বুঝতে পারছে যে আসলে তারা কি ধরনের সেলিব্রিটি। এটাই হচ্ছে বাস্তবতা, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাস্তবতা। এই হিরো আলমের মতো অবস্থা হচ্ছে আপনাদের। তো আশা করবো হাসনাত ভাই আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আর আমি এটা বলবো যে সার্জিস আলম ভাই, আপনি অতি দ্রুত এই হাসনাত ভাইয়ের রাস্তায় ফিরে আসেন, না হলে আপনার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। দর্শক, ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।